একটি সকাল, একটি শহর, আর কয়েকটি আলাদা আলাদা মিছিল। 2024 সালের 5 আগস্ট ঢাকা শহরে হঠাৎ করে এক অদ্ভুত নীরব উত্তেজনায় ঢেকে যায়। রাস্তায় মানুষ আছে, কিন্তু বাতাসে আছে অস্বস্তি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কিছু দল, রাজনৈতিক স্লোগান, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সতর্কতা আর গোপন যোগাযোগের অভিযোগ। ভারতভিত্তিক পত্রিকা নর্থ ইস্ট নিউজ এর সাংবাদিক এনায়েত কবির এক বিস্তৃত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই দিনের ঘটনাগুলো শুধু একটি আন্দোলন ছিল না, বরং ছিল বহুস্তরীয় এক রাজনৈতিক সামরিক সমীকরণ। আজ আমরা সেই দিনের প্রতিটি স্তর উন্মোচন করব ধাপে ধাপে। প্রিয় বন্ধুরা, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম পর্ব। 5 আগস্টের সকালবেলা কি ঘটেছিল সেদিন? ঢাকার দুটি গুরুত্বপূর্ণ এলাকা, মিরপুর ডিওএইচএস এবং মহাখালী ডিওএইচএস, এই নাম দুটো ঢাকা শহরের মানুষের কাছে খুবই পরিচিত। এই দুটি জায়গায় হঠাৎ করেই একাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার দল একত্রিত হতে শুরু করে। প্রতিবেদনে দাবি করা হয়, এই দলগুলো একক রাজনৈতিক অবস্থানে ছিল না। এই দলগুলো ছিল বিএনপি সমর্থিত এবং জামাতে ইসলামী ঘনিষ্ঠ। হঠাৎ 3টি আলাদা মিছিল, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বিভক্ত হয়ে যায়। তারা 3টি আলাদা পথে বের হয়ে যায়। প্রথম দল ইসিবি স্কয়ার, দ্বিতীয় দল জাহাঙ্গীর গেট, তৃতীয় দল বনানী ডিওএইচএস মহাখালী রেলগেট হয়ে। খুব বেশি লোক ছিল না প্রথমে, প্রতিটি দলে ছিল প্রায় 40 থেকে 50 জন সদস্য। হঠাৎ করেই বাতাসে ভেসে আসে একটি স্লোগান, উই নিড অ্যান আর্মি গভর্নমেন্ট রাইট নাও। উই নিড অ্যান আর্মি গভর্নমেন্ট রাইট নাও, অর্থাৎ আমরা এখনই আর্মি সমর্থিত সরকার চাই। এই একটি বাক্যই পুরো পরিস্থিতিকে বদলে দেয়। জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া দলে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। প্রতিবেদনে দাবি করা হয়, তিনি পূর্বে মোহাম্মদ ইউনূসের একটি বিকল্প প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক তখনই ঘটে যায় আরেকটি অদ্ভুত ঘটনা। ডিজিএফআই, আপনার এই নামটার সাথে অনেকেই পরিচিত, বাংলাদেশের বিখ্যাত গোয়েন্দা সংস্থা। তৎকালীন ডিজিএফআই এর ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজহার সিদ্দিকী একটি ফোন কল করেন এবং সেই ফোনে বলা হয়, স্যার, আপনি এখন স্নাইপার জোনে প্রবেশ করেছেন, সামনে যাবেন না। কথাটা কাকে বলেছেন? ব্রিগেডিয়ার সাখাওয়াতকে। এই একটি বাক্যই সেই দিনের রহস্যকে আরো গভীর করে তোলে। ঢাকার বিভিন্ন এলাকায় তখন রাজনৈতিক উত্তেজনা চরমে। পরবর্তীতে এক সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেন, যিনি আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ছিলেন, মিস্টার নজরুল বলেন, 5 আগস্টের 8 দিন আগে একজন সেনা কর্মকর্তা তাকে সতর্ক করেছিলেন, ঢাকায় স্নাইপার মোতায়েনের কথা বলা হয়েছিল। ঠিক 5 আগস্টের আগের দিন কিন্তু একটি ঘোষণা ছিল, 6 আগস্ট গণভবন অভিমুখে মার্চ। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে যায়, আন্দোলন একদিন এগিয়ে আনা হয়। দেশ জুড়ে কারফিউ, ঢাকার প্রবেশপথে আর্টিলারি ইউনিট, ভারী ব্যারিকেড। উত্তরার দিকে ঘটে এক অদ্ভুত ঘটনা। ব্রিগেডিয়ার রফিক তিনি ঘোষণা দেন, কারফিউ নেই, আপনারা ঢাকায় প্রবেশ করতে পারেন। মানুষ প্রথমে এটাকে সন্দেহের চোখে দেখে, তারপর ধীরে ধীরে ঢুকে পড়ে রাজনৈতিক ও সামরিক সমীকরণ। 4 আগস্ট রাত, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর তিনি যোগাযোগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে। পরদিন সকালে ঘটে এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রতিবেদনে দাবি করা হয়, সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের সেনানিবাসে আনার নির্দেশ দেন।
একই সময়ে যোগাযোগ হয় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। ওয়াকারুজ্জামানের প্রোফাইল অনুযায়ী দায়িত্ব গ্রহণ 24 জুন 2024 সালের। তার স্ত্রীর নাম কমলিকা জামান, শ্বশুর বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান। তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। আমরা একটু পিছনে ফিরে যাই। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। প্রথমে এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু পরে এতে বিভিন্ন পক্ষের অংশগ্রহণের দাবি ওঠে। আন্দোলন চলছিল ঠিক 16 জুলাই আবু সাইদ নামে রংপুরে এক শিক্ষার্থী নিহত হন। প্রতিবেদনে বলা হয় তিনি অজ্ঞাত হামলাকারীর গুলিতে মারা যান। এরপর থেকে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। আবু সাইদ জামাত সংশ্লিষ্ট ছিলেন। মৃত্যুর ধরন নিয়ে বিতর্ক রয়েছে, দায় পুলিশের উপর চাপানো হয়। এই মৃত্যু থেকেই আন্দোলনের চরিত্র বদলাতে শুরু করে এবং ধীরে ধীরে এটি হয়ে ওঠে একটি জাতীয় বিস্ফোরণ। এই সময় কিছু প্রতিবেদনে দাবি করা হয় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আন্দোলনের কিছু অংশ ডিজিএফআই এর সঙ্গে যোগাযোগ ছিল। ডিজিএফআই এর নেতৃত্বে পরিবর্তন আসে। হামিদুল হক, ফয়জুর রহমান এবং জাহাঙ্গীর আলম। কিছু প্রতিবেদনে বলা হয় হামিদুল হক পরে দেশ ছাড়েন। বিদেশি ও তথ্য নেটওয়ার্ক। একই সময়ে আরও কিছু নাম ও সংস্থা আলোচনায় আসে, যেমন ইউএস এম্বাসি অর্থাৎ আমেরিকান এম্বাসি বারিধারাতে যেটা অবস্থিত, এবং সাংবাদিক জুলকারনাইন শাহের ও এনটিএমসি যেটা তথ্য নজরদারি কেন্দ্র। ইউএস এম্বাসি এটি ছিল কূটনৈতিক পর্যবেক্ষণের কেন্দ্র, যেখানে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছিল। জুলকারনাইন শাহের তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিক, যিনি বিভিন্ন সংবেদনশীল তথ্য নেটওয়ার্ক নিয়ে রিপোর্ট করেন। তার তথ্যকে কেউ গুরুত্ব দেয়, আবার কেউ প্রশ্ন তোলে। এনটিএমসি এটি ছিল দেশের ডিজিটাল নজরদারি কেন্দ্র। ফোন কল, ইন্টারনেট ট্রাফিক, যোগাযোগ ডাটা সবকিছু এখানে পর্যবেক্ষণ করা হয়। এই সময় যোগাযোগ বেড়ে যায়, মেসেজ, ফোন কল, ডিজিটাল নেটওয়ার্ক। কিছু প্রতিবেদনে দাবি করা হয় এই যোগাযোগের কিছু অংশ নজরদারির আওতায় আসে। সহিংসতা ও সন্দেহ। পুলিশ রাবার বুলেট ব্যবহার করলেও ঘটনার ধরন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিছু আঘাত ছিল পেছন দিক থেকে গুলি, মাথায় আঘাত, অস্বাভাবিক টার্গেটিং। মৃত্যুর সংখ্যা 16 জুলাই থেকে 8 আগস্ট শতাধিক মৃত্যু। আর প্রতিটি মৃত্যুর পিছনে একটি করে প্রশ্ন তৈরি হতে থাকে। কেন, কিভাবে, কার নির্দেশে? সামরিক ইউনিট প্রসঙ্গ। এই সময় কিছু সামরিক ইউনিট নিয়েও আলোচনা হয়। 46তম ব্রিগেড 9ম পদাতিক ডিভিশনে প্রতিবেদন অনুযায়ী তাদের ঢাকায় পূর্ণ নিয়ন্ত্রণ কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। আর্টিলারি বিভাগের ক্ষেত্রেও প্রশ্ন ওঠে, নিষ্ক্রিয়তা, দায়িত্বে বিলম্ব, সিদ্ধান্তহীনতা। সব মিলিয়ে এই পুরো ঘটনা প্রবাহ ছিল বহুস্তরীয় রাজনৈতিক সমীকরণ, গোপন যোগাযোগ এবং ক্ষমতার জটিল খেলা। প্রতিবেদনের ভাষায় বলা হয় এই নিষ্ক্রিয়তা ছিল ইচ্ছাকৃত এবং এর উদ্দেশ্য ছিল প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করা। কিন্তু সত্য কি এতটাই সরল, নাকি এর পেছনে আরও গভীর কিছু? আপনার কি মনে হয়? ইতিহাস সবসময় যা দেখা যায় তাই বলে না। 5ই আগস্ট নিয়ে আরও কয়েকটি পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে। চোখ রাখুন